প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি আবৃত্তি শিল্পী কাজী বুশরা আহমেদ তিথি। শুভ দুপুর আপু। আপনাকেও শুভ দুপুর এবং রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমাদের জন্য, বিশেষ করে বাঙালি জাতি, আমি মনে করি আমরা শুধু যারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তারা নয়, সকলের জন্যই একটা বিশেষ দিন। তাই রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা সবাইকে। একজন আবৃত্তি শিল্পীর জায়গা থেকে আপনি যেটা বলছিলেন সেটা তো নিঃসন্দেহে খুবই সত্যি একটি কথা যে রবীন্দ্রনাথের জন্মদিন মানে সংস্কৃতি অঙ্গনের জন্য একটা বিশেষ দিন। কিন্তু একজন আবৃত্তি শিল্পীর জায়গা থেকে আপনি এই দিনটিকে বা রবীন্দ্রনাথকে কিভাবে অনুভব করেন? আচ্ছা, রবীন্দ্রনাথকে একজন আবৃত্তি শিল্পী হিসেবে অনুভব করার বিষয়টি শুধু একদিন বা রবীন্দ্র জয়ন্তীর জন্য নয়। আমরা আসলে যারা কবিতা পড়ি তারা কবিতা পড়ার চর্চাটা শুরুই করি আসলে রবীন্দ্রনাথ থেকেই। রবীন্দ্রনাথের সহজ পাঠ একদম ছোটবেলা থেকে শিশুদেরকেও শুদ্ধ বাংলা বলতে পড়তে শেখানোর জন্য খুব ভালো একটি বই। এবং আমরা খুব ছোটবেলা থেকেই কিন্তু রবীন্দ্রনাথের কবিতা ছড়া পড়েই কিন্তু আস্তে আস্তে বড় হই। এবং আমরা যখন বিভিন্ন সংগঠনের মাধ্যমে আবৃত্তির পাঠ শুরু করি, সাংগঠনিক চর্চা যখন আমরা করি আবৃত্তির, তখনও কিন্তু ঘুরে ফিরে আমরা রবীন্দ্রনাথকেই আশ্রয় করি। রবীন্দ্রনাথের কবিতা আমরা সবসময়ই পড়ি, শুধু যে মঞ্চে তাই নয়, নিজেরাও আসলে যে কোনো অনুভূতির প্রকাশ করার জন্য দেখা যায় আমরা রবীন্দ্রনাথেরই আশ্রয় নেই। হ্যাঁ, একদমই তাই। হয়তো মন খারাপ, তাও সেই রবীন্দ্রনাথের কবিতাগুলোর কথাই মনে পড়ে, অথবা মন ভালো, তাও মনে হয় সেই কবিতা বা সেই গানগুলোই কোনো না কোনোভাবে যোগাযোগ স্থাপন করছে। এই বিষয়টি একেবারেই অন্যরকম। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেননি এমন কোনো বিষয়বস্তু নাই। তার দীর্ঘ জীবনে তিনি এত এত বিভিন্ন ধরনের বিষয়বস্তু নিয়ে লিখেছেন। মানব মনের যে কোনো আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য কোনো না কোনো লাইন রবীন্দ্রনাথের লেখায় খুঁজে পাওয়াই যাবে। গান, কবিতা, গল্প, উপন্যাস, উনি তো সব কিছু লিখেছেন। কোনো না কোনোভাবে যে কোনো অনুভূতি বা যে কোনো আবেগ প্রকাশ করার জন্য আর কোনো কবি সাহিত্যিকের লেখা না পাওয়া গেল রবীন্দ্রনাথের ঠিক পাওয়া যাবে। শান্তিনিকেতনে তো যাওয়া হয়েছে আপনার, বা যাওয়া হয় মাঝে মধ্যে। সেখানে গেলে কি আলাদা করে রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়ার বিষয়টি কাজ করে? আসলে না, আমাদের মনের ভেতরেই কাজ করে। যে আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর মানেই শান্তিনিকেতন। শান্তিনিকেতনটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই জায়গা। তো সেজন্য আমি যতবারই শান্তিনিকেতনে গিয়েছি ভীষণ রকমের একটা শান্তি শান্তি অনুভূতি কিন্তু হয়। আর ওই ঘুরে ফিরে বিভিন্ন জায়গা দেখে মনে হয় যে এখানে রবীন্দ্রনাথ বসতেন, এই রাস্তা দিয়ে রবীন্দ্রনাথ হেঁটে গেছেন। শেষ যেবার আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম সেবার শান্তিনিকেতনেরই একজন প্রাক্তন ছাত্র আরিফ হায়দার, আরিফ ভাই আমাকে একটি চায়ের দোকান দেখিয়ে বললেন যে এই চায়ের দোকানটি রবীন্দ্রনাথের আমল থেকে আছে, এখন এটা বন্ধ, কিন্তু এই চায়ের দোকানটিতে রবীন্দ্রনাথ চা খেতে আসতেন। তো দেখেই ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, এটা একটা চায়ের দোকান, যদিও এখন এটা বন্ধ, কিন্তু এই দোকানে বসে রবীন্দ্রনাথ চা খেতেন, মানে অন্যরকম একটা অনুভূতি কিন্তু হয়, একটা ভালো লাগার অনুভূতি কাজ করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আপনি একটি সংগঠনের সাথে যুক্ত, যেহেতু আপনি আবৃত্তি করছেন, একটি সংগঠনের সাথে আছেন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, এবং দীর্ঘ অনেকগুলো বছর ধরে আপনি এই সংগঠনের সাথে আছেন। একটু জানতে চাইবো যে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কোনো আলাদা প্রস্তুতি বা কোনো অনুষ্ঠানের প্রস্তুতি আছে কিনা আপনাদের? রবীন্দ্র জয়ন্তীতে আমরা কথা আবৃত্তি চর্চা কেন্দ্র নানা সময় নানা অনুষ্ঠান করেছি, এবং ঠিক রবীন্দ্র জয়ন্তীতে না হলেও আমরা রবীন্দ্রনাথের কবিতা, তার লেখা নিয়ে বিভিন্ন আবৃত্তি প্রযোজনাও আমাদের আছে। কিন্তু আজকে আসলে রবীন্দ্র জয়ন্তীতে কথার বিশেষ কোনো অনুষ্ঠান নেই, তবে এবছর আমাদের কথার 40 বছর পূর্তি উৎসব করতে যাচ্ছি আমরা, এবং আমরা উৎসবের শুরুটা করছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে। আমরা জুনের 5 তারিখে জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে 5-6 দুদিন ব্যাপী একটা অনুষ্ঠান দিয়ে আমরা কথার এই 40 বছরের যাত্রার যে উৎসব সেটা শুরু করছি। সেজন্যই আসলে সেটার প্রস্তুতি নিয়েই আমরা অনেক বেশি ব্যস্ত। মানে সেখানে কি শুধুমাত্র রবীন্দ্রনাথের কবিতাগুলোই থাকবে? না, শুধু যে রবীন্দ্রনাথের কবিতাই আবৃত্তি হবে তা নয়, আরও নানা ধরনের আবৃত্তি পরিবেশনা আমাদের প্রযোজনা থাকবে। কিন্তু ওই যে রবীন্দ্রনাথ তো আসলে আমাদের রক্তে মিশে আছে। আমরা যারা কবিতা পড়ি বা সাংস্কৃতিক চর্চা করি তাদের কাছে রবীন্দ্রনাথ আসলে অনেক বড় একটা কিছু। তো
তো আমাদের কাছে মনে হয়েছে আমাদের এই যে 4 দশক পূর্তি জি একটু অন্যভাবে করলে কেমন হয়, এবং সেই ক্ষেত্রে আমরা মনে করেছি যে রবীন্দ্রনাথের জোড়াসাঁকো থেকে এই যাত্রাটা শুরু করতে পারা, মানে 40 বছর পূর্তির অনুষ্ঠানের শুরুটা সেখান থেকে করতে পারাটা খুব বড় একটা কিছু আমাদের জন্য, সেজন্য আমরা শুরুটা সেখান থেকে করছি। আচ্ছা, এই অনুষ্ঠানটি কতদিন ব্যাপী হবে? 2 দিন ব্যাপী হবে, জুনের 5-6। আচ্ছা, তো এরপরে আমরা আবার বাংলাদেশেও আমাদের এই উৎসব আরো নানা রকমের অনুষ্ঠান করব বাংলাদেশেও। তো শুরুটা করছি আমরা জোড়াসাঁকোতে। আচ্ছা, 40 বছর পূর্তি একটি সংগঠনের জন্য কিন্তু এটা বিশাল বড় একটি বিষয়, অনেকগুলো সময়। তো এই এতগুলো সময়ের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা বা রবীন্দ্রনাথ আপনাদেরকে কতটুকু আসলে আবৃত করে রেখেছিল, বা অনুপ্রেরণার জায়গাটা আসলে কিভাবে কাজ করেছে? আচ্ছা, আমাদের কথার সভাপতি, আমাদের গুরু ডক্টর ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আচ্ছা, দাদা আসলে রবীন্দ্রনাথকে যত সুন্দর করে ব্যাখ্যা করেন আমাদের কাছে, দাদার কথা থেকেই না আমরা রবীন্দ্রনাথের যে ফিলোসফিটা সেটা নানা দিক আসলে আমরা আবিষ্কার করতে পারি। যে কোনো একটা কবিতা দাদার এক্সপ্লেনেশনের কারণেই আমাদের কাছে অনেক বেশি বোধগম্য হয়ে ওঠে। তাই আমাদের এই কথার এই যে পুরো যাত্রাটা, সেখানে আসলে আমরা দাদার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি শুনে এতটাই অনুপ্রাণিত, সবাই চেষ্টা করি আচ্ছা ঠিক আছে, রবীন্দ্রনাথকে ঠিকঠাক পড়তে পারা মানে হচ্ছে, জানতে পারা মানে হচ্ছে আমি বাংলা সাহিত্য সম্পর্কে কিছু জানলাম, কিছু শিখলাম। সেই জন্য আমাদের যে সাপ্তাহিক আসরে এক এক সপ্তাহে এক একটা কবিতা দেয়া হয়। তো ঘুরে ফিরে আমরা কিন্তু প্রচুর রবীন্দ্রনাথের কবিতা পড়ি। আমাদের এই সাপ্তাহিক আসরগুলোতে পড়া হয়, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে পড়া হয়। আর ওই যে বললাম, যে কোনো বিষয়ে কবিতা নির্বাচন করতে গেলে আর কারো লেখা পাওয়া যাক বা না যাক, রবীন্দ্রনাথের পাওয়া যায়। সুতরাং আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু যাই হোক না কেন, ঘুরে ফিরে সেই রবীন্দ্রনাথের কাছেই ফিরে আসতে হয়। একদম। আপু, এ পর্যায়ে আপনার কণ্ঠে একটি আবৃত্তি শুনতে চাইবো আমরা। আচ্ছা, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে কবিতাটা পড়ছি। তোমার কাছে চাইনি কিছুই, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলাম কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আইলো বেলা যায়, কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে, কাতর চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে। মরমরিয়া ওঠে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। তুমি যখন শুধালে নাম, পেলেন বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, সেই কথাটি আমার মনে রহিল সম্বল। দুপুরবেলা কুয়ার ধারে তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। বাহ, দুর্দান্ত, ভীষণ সুন্দর। আচ্ছা, যখন রবীন্দ্রনাথের কবিতাগুলো পাঠ করেন তখন সেই কবিতার যেটা গভীরতা বা ভাবার্থ, সেটা তো প্রথমে বুঝতে হয়, যেটা কিছুক্ষণ আগেই বলছিলেন, এটা গল্প আকারে বুঝতে হয়, তারপর কবিতাটি পাঠ করতে হয়। আপনার ক্ষেত্রে বিষয়টি কেমন, বা কিভাবে আসলে আপনি একটি কবিতা পাঠ করেন? আসলে শুধু রবীন্দ্রনাথ বলে না, যে কোনো কবিতাই পড়তে গেলে আগে আসলে অনেকবার করে পড়তে হয়। একটা কবিতা আমি প্রথমবার যখন পড়ি তখন হয়তো একরকম অর্থ আমি ভেবে নিলাম, কবিতাটা যখন 3বার 5বার 10বার পড়ি তখন প্রত্যেকটি লাইনের প্রত্যেকটা শব্দের দেখা যায় যে নানা রকমের অর্থ বের হয়ে আসে। তখন মনে হয় আচ্ছা, প্রথমবার যেটা ভেবেছিলাম কবি তো আসলে মনে হয় সেই কথাটা বলেনি, অন্য কিছু বলতে চেয়েছে। একটু আরেকটু গভীরে যাবার হয়তো চেষ্টাটা থাকে বারবার পড়ে পড়ে। এবং দাদা, আমাদের গুরু ভাস্বরদা, উনি সবসময় বলেন যে কোনো একটা কবিতা 100 বার পাঠ করলে তখন সেটা আত্মস্থ হয়, মঞ্চে পড়বার উপযোগী হয়ে তৈরি হয়।
বাহ। সুতরাং একটা কবিতা তৈরি করতে হলে 100 বার এবং পড়তে হবে। সেটার রসটা আস্বাদন করতে মনে হয় নিশ্চয়ই, সুবিধা মানে যত হয়। বেশি বার পড়বো তত বেশি হচ্ছে আমি গভীরে যেতে পারবো, অর্থটা ঠিকভাবে অনুভব করতে পারবো, এবং যখন আমি ঠিকঠাকভাবে অনুভব করতে পারবো শুধুমাত্র তখনই আমি সেটা আমার কণ্ঠে প্রকাশ করতে পারবো। হ্যাঁ, মানে ধারণ করে তারপর সেটা ধারণ প্রকাশ করতে করতে হয় হয়, মানে আগে, এটা একটা চরিত্র ধারণ করার মতন একদম অনেকটা। নিশ্চয়ই। কারণ আবৃত্তি মানে কিন্তু, আবৃত্তি শব্দের অর্থই কিন্তু সেটা, আগে আত্মস্থ করে উপস্থাপন করতে হবে। জি, পাঠ আর আবৃত্তির পার্থক্য কিন্তু এখানে। আমি দেখে দেখে একটা কিছু পড়ে গেলাম, সেটা পাঠ। আবৃত্তি করা মানেই হচ্ছে জিনিসটাকে আমি আত্মস্থ করলাম, যে কোনো টেক্সট, সেটা কবিতাই হতে হবে, নট নেসেসারিলি, যে কোনো টেক্সট আমি আত্মস্থ করে যখন উপস্থাপন জি। করছি সেটা আবৃত্তি। আচ্ছা, আপনার কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে দর্শনটা সেটা কিভাবে কাজ করেছে, বা সেটা আপনি কোন বিষয়গুলোকে খুব বেশি থাকে না ভালো লাগার জায়গা, সেই জায়গাগুলো কোথায়? আমার না, মানে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, সার্বজনীনতা। আচ্ছা, রবীন্দ্রনাথ যে কোনো সময় ভীষণ রকমের প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ সবার কথা বলেছেন। হ্যাঁ, এই যে একটা সার্বজনীন বিষয় আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ। সেটা আমাকে আসলে ভীষণভাবে প্রভাবিত করে। আমার মনে হয় যে উনি সকলের কথা ভেবেছেন, সকলের কথা বলেছেন। এই যে বিষয়টা, এবং মানুষের মুক্তি অন্বেষণ করা, যে কোথায় আমার মুক্তি, কিভাবে আমি মনের শান্তি লাভ করতে পারি, এই যে বিষয়গুলো নিয়ে নানাভাবে মানুষের জীবনকে দেখেছেন, ব্যাখ্যা করেছেন, জীবন বোধটাকে নানাভাবে উপস্থাপন করেছেন। তো সেইখান থেকে আমার মনে হয় যে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দর্শনটা, যে আমার মুক্তি আলোয় আলোয় ওই আকাশে, যে আমি এই বিশ্ব প্রকৃতির একটা ক্ষুদ্র অংশ, এই রিয়েলাইজেশনটা না আমাকে ভীষণভাবে আসলে প্রভাবিত করে। আপনার মনে আছে যে রবীন্দ্রনাথের কোন কবিতাটি আপনি প্রথম আবৃত্তি করেছিলেন? আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সবাই পড়ে ছোটবেলায়, সবার আগে মনে হয় ওইটাই পড়েছি। বুঝে না বুঝে, বুঝে না বুঝে, তারপর হয়তো বৃষ্টি পড়ে টাপুর টুপুর পড়েছি, ছোটবেলা থেকে। আর মঞ্চে? মঞ্চেও, মানে আমি যেহেতু ছোটবেলা থেকেই মঞ্চে কবিতা পড়ি, ঠিক কোন কবিতাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক কোন কবিতাটা আমি প্রথম মঞ্চে পড়েছিলাম। আচ্ছা, আপনার এই কবিতা আবৃত্তির সময়গুলো মানে কতগুলো বছর হবে, কতদিন ধরে আবৃত্তি চর্চা? আমি যে বললাম একদম খুব ছোটবেলা থেকে করছি তো। আর সাংগঠনিক আবৃত্তি চর্চার বয়স যদি বলি আমি 26 বছর। তাও আমি 1998 সাল থেকে কথা আবৃত্তি চর্চা কেন্দ্রে আছি। হ্যাঁ হ্যাঁ, 26 বছর ধরে আমি সাংগঠনিক চর্চায় আছি। আর ছোটবেলা থেকে তো পড়েছি, ছোটদের নানা অনুষ্ঠানে কবিতা পড়তাম, স্কুলে, শিশু একাডেমিতে নানা অনুষ্ঠানে কবিতা পড়েছি। এত কবিতা পড়তে পড়তে এতগুলো বছরে তো নিশ্চয় অনেক কবিতা আবৃত্তি করা হয়েছে আপনার। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। কখনো কবিতা লেখার বিষয়টি কাজ করেনি? না, আমাকে না আসলে লিখতে দিলে মনে হয় মানে এটা খুব আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আমি লিখতে পারি না, পড়তে পারি, অন্যের লেখা কণ্ঠে ধারণ করতে পারি। আচ্ছা, গান, নাচ বা ছবি আঁকা, কবিতা আবৃত্তি, অনেকগুলো বিষয় তো ছিল, কিন্তু আপনি কেন কবিতা আবৃত্তির দিকেই আসলেন? মানে কেন এই বিষয়টি আপনাকে এত বেশি অনুপ্রাণিত করলো? আসলে আমি ছোটবেলায় নাচও করেছি, ছবিও এঁকেছি, কবিতাও পড়েছি, সব কিছুই করেছি, মানে অনেক কিছুই করেছি। কিন্তু তারপরেও আসলে যেটা হয় যে সময়ের সাথে সাথে মানুষের জীবনের প্রায়োরিটিগুলো বদলে যায়, অনেক কিছু একসাথে করা যায় না। তো তখন আমার বেছে নিতে হয়েছে যে আমি এত কিছু একসাথে করতে পারবো না। আমার একটা কর্মজীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, তার পাশাপাশি আমার এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, তো সব কিছু একসাথে করতে গেলে আমাকে যে কোনো একটা কিছু বেছে নিতে হবে। তো এই বেছে নেওয়ার ক্ষেত্রে আমি শেষ পর্যন্ত আবৃত্তিটাকেই বেছে নিয়েছিলাম, কারণ এই মানে কবিতা আবৃত্তি বিষয়টা ভীষণ রকমের হচ্ছে আত্মনিমগ্ন একটা বিষয়। মনে হয়েছে যে আর কিছু যদি নাও পারি, আপন মনে কবিতাটা তো পড়তে পারবো, নিজের জন্য করা, নিজের জন্যই করা যায়। আমি মঞ্চে পড়ি বা না পারি, না করি, তাতে কিছু যায় আসে না। কবিতার চর্চাটা, আবৃত্তির চর্চাটা ভীষণভাবে আত্মনিমগ্নভাবেই করা যায়, এবং নিদারুণ একটা জীবনবোধের সাথে সম্পৃক্ত। নিশ্চয়ই। সেজন্যই শেষ পর্যন্ত এই কবিতাটাই আমার সাথে থেকে গেছে এতগুলো বছর ধরে। আচ্ছা, আপনি বলছেন আপনি যেহেতু সংগঠনের সাথে আছেন, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, এই সংগঠনের সারা বছরের কার্যক্রম কি থাকে? আচ্ছা, সারা বছর আমাদের তো নানা রকম অনুষ্ঠান তো থাকেই, আর পাশাপাশি আমরা
আবৃত্তি শুদ্ধ উচ্চারণ বিষয়ে আমরা কর্মশালা পরিচালনা করি। 3 মাস ব্যাপী কর্মশালা হয় এবং সেই কর্মশালাগুলো উন্মুক্ত থাকে সবার জন্য, যে কেউই যারা আগ্রহী তারা অংশগ্রহণ করতে পারে। এবং এই কর্মশালা থেকেই হচ্ছে যারা শেষ করে, শেষ পর্যন্ত যায়, যাদের আগ্রহ থাকে দলে যোগ দেবার জন্য, সেখান থেকে আমরা সদস্য সংগ্রহ করি, তারা দলে সদস্য হিসেবে যুক্ত হতে পারে। আর আমরা এছাড়াও কবিতা পড়ি শুধু তা না, আমাদের নানা রকমের আনন্দ আয়োজন থাকে। যেমন আমরা প্রতি বছর একটা পিকনিক করি, আমরা প্রতি বছর ইফতার পার্টি করি। বাহ, এই দুটো আমাদের দলের একটা নিয়মিত কার্যক্রম। এবং আমাদের কথার আসলে আমরা সদস্য না, ভীষণ রকমের একটা পরিবারের মতো, একটা ভীষণ রকমের একটা পারিবারিক বন্ধন আমাদের ভেতরে আছে। তাই নানা রকমের এই পারিবারিক অনুষ্ঠানে, একজনের পরিবারের অনুষ্ঠানে আরেকজনের যাওয়া আসে, সেটা তো আছেই। এবং আমরা এই বিভিন্ন দলের আমন্ত্রণে অনুষ্ঠানে যেমন যাই, আবার আমরা নিজেদের দল থেকেও নানা রকম অনুষ্ঠান আয়োজন করি। এবং ঢাকার বাইরেও তো যাওয়া হয়েছে। হ্যাঁ, ঢাকার বাইরেও নানা জায়গায় আমরা অনুষ্ঠান করেছি। আমরা কলকাতাতে শান্তিনিকেতনে আমরা দল থেকে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রত্যেক বছর নতুন নতুন আবৃত্তি শিল্পী আপনারা তৈরি করছেন। তো নতুনদের মধ্যে রবীন্দ্রনাথকে জানা বা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করার মধ্যে আসলে আগ্রহ কেমন দেখেন? না, আগ্রহ তো অবশ্যই আছে। যারা কবিতা পড়তে আসে, আমি বললাম না যে যারা কবিতা ভালোবাসে বা যারা কবিতা পড়তে আসে, রবীন্দ্রনাথ ছাড়া আসলে গতি নাই। তো আমাদের কর্মশালার যে একটা সিলেবাস থাকে, বেশ কিছু কবিতা থাকে কর্মশালার সিলেবাসের ভিতর, যেই কবিতাগুলো পড়ানো হবে। তো আমাদের সিলেবাসেও কিন্তু প্রতি কর্মশালার সিলেবাসে অন্তত একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থাকেই। সুতরাং কর্মশালাতেই তারা কিন্তু রবীন্দ্রনাথ পড়েই দলে আসে। সুতরাং ওই রবীন্দ্রনাথ পাঠ না করে কারো পক্ষে আসলে এই চর্চায় আসাটাই সম্ভব। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একেবারে কখ গঘর মতন তাদেরকে সেইগুলো পড়েই আসতে হয়। আপু, একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার কণ্ঠে আরো একটি কবিতা শুনতে চাইবো। আচ্ছা, আমি পরিচয় কবিতাটা আসলে পড়তে যাচ্ছিলাম, যেহেতু আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর আপনি বলছেন রবীন্দ্র দর্শনের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে সবসময় ভীষণ রকমের সব কিছু খুব সহজভাবে দেখেছেন, খুব ছোট্ট বিষয়ে শান্তি খুঁজে পেয়েছেন, আনন্দ খুঁজে পেয়েছেন। তাই আমার মনে হয় যে আজকের দিনে তাকে স্মরণ করার জন্য এটি সবচেয়ে ভালো কবিতা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীরে টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর আসলেই আমাদেরই লোক, আমাদের সবার লোক। উনি যেটা চেয়েছিলেন তার শেষ পরিচয় হবে আমি তোমাদেরই লোক, সেটাই কিন্তু হয়েছে। উনি কিন্তু ভীষণভাবেই সবার অন্তরের মানুষ হয়েই এখনো বিরাজমান, শত শত বছর পার হয়ে। এবং রবীন্দ্রনাথের চর্চা করে যাওয়াটা মানেই আসলে শুদ্ধ সংস্কৃতি চর্চার সাথে যুক্ত থাকা। আমাদের নতুন প্রজন্ম নিশ্চয়ই সেটা করবে, তেমনটাই প্রত্যাশা। আপু, আজকের এই বিশেষ দিনে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের আয়োজনে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এনটিভির এই দুপুরের আয়োজনে আজকের এই বিশেষ দিনে বিশেষ করে আমাকে যুক্ত করবার জন্য। শুভেচ্ছা সবাইকে আরও একবার।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।